আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মামলার বাকি আসামি দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন। এদিকে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে আসিয়ার স্বজনরা। মাগুরার প্রতিনিধি সুজন মাহমুদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রাসনা দাস। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার শিকার হয়। এই ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। তীব্র আন্দোলনের মুখে আলোচিত এই ঘটনা দ্রুত বিচারের আশ্বাস দেয় সরকার। এজন্য সংশোধন করা হয় নারী ও শিশু ধর্ষণ হত্যা মামলার বিচারের আইন। ঘটনার মাত্র ২ মাস ১১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কাজ শেষ করে রায় দিলেন আদালত। মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন বিচারক। উপযুক্ত প্রমাণ না থাকায় অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। তাদের দাবি, হিটু শেখের ফাঁসি হলেও বাকি ৩ আসামিদের খালাস দেওয়ায় সন্তুষ্ট নন তারা। আমরা খুশি হলাম কিভাবে, আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে তার শাস্তি হয়, সহযোগিতা করছে। আমার বড় মায়ের হুমকি দিচ্ছে, তারা মারিছে, মারে মুখ আটকায় রাখছে, তাহলে কিভাবে একেবারে খালাস পেয়ে গেলে? এলাকাবাসীর অভিযোগ, মামলার তদন্ত সঠিকভাবে হয়নি। প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে পুনঃ তদন্তের দাবি তাদের। বাকি ৩ জন আসামির রায়ে আসিয়ার মা সহ আমরা আইনজীবী, বাকি সাধারণ জনতা কেউ সন্তুষ্ট না। আসামির সাথে যে বাকি ৩ জন যে অভিযুক্ত আসামি ছিল তাদেরকে যে কতটুকু ন্যায় সম্পূর্ণভাবে খালাস করা হয়েছে এটা আসলে আমার জানার বাইরে। মামলার সকল নথি পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়। অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আসিয়া মারা যায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যারা আওয়ামী লীগের চিহ্নিত দোসর নয় কিংবা যারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রতিহত ও নেতাকর্মীদের হয়রানি করেনি তাদেরকে বিএনপির সদস্য করতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিএনপি তারেক রহমানের নির্দেশনা মতো কাজ করে যাবে এবং লক্ষ্য অর্জন করবে। অনুষ্ঠানে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনে সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সে কাকে ভোট দিচ্ছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই খুচরা পার্টি এখানে সেখানে যারা আছে এগুলো তাদের মতো করে আসবে আর যাবে, এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না আপনারা। ভারতের পুশ ইন ঠেকাতে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় পুশ ইন ঠেকাতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের বায়াসিং চ্যানেল থেকে রিপোর্ট করছেন জি এম তসলিম।
সুন্দরবনের গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে রায়মঙ্গল নদীর বায়েসিং খালে স্থাপন করা হলো ভাসমান বিউপির। এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময় সীমান্তের পুশ ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুশ ইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবহিত করেছে। পুশ ইন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএনএসসি এর কার্ড এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি, যারা ইউএনএসসি এর কার্ড হোল্ডার, যাদের এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ পাঠিয়েছি। ভারতের পুশিনকে উস্কানি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের প্রপার চ্যানেলে পাঠানো হবে। বাংলাদেশেও অবৈধ ভারতীয় একেবারে নাই, আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করব, যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাই দিতে পারি। আমরা মতো অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। ভারতীয়দের আগ্রাসন রুখতে সীমান্ত এলাকার স্থানীয়দের সহযোগিতা কামনা করেন বিজিবি প্রধান। এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। ভাসমান বিউপিটি সুন্দরবনের জল সীমান্তের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলে মনে করেন বিজিবি মহাপরিচালক জি এম তসলিম, এটিএন বাংলা, শ্যামনগর, সাতক্ষীরা। খুলনা সার্কিট হাউস ময়দানে চলছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ। সেখানে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা। সরাসরি চলে যাচ্ছি সমাবেশে। আমাদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, এদেশের ছাত্র যুবকদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, আমাদের জনগণের প্রত্যাশা, বাংলাদেশ এমন একটি বাংলাদেশ নির্মিত হবে যেই বাংলাদেশে গণতন্ত্রের জন্য আর কোনো রক্ত দিতে হবে না, যেই দেশে ভোটাধিকারের দাবিতে রাজপথে আর কোনো সংগ্রাম করতে হবে না, যেই দেশে বৈষম্যহীন সমাজের জন্য বাংলাদেশের কোন রাজপথে কোন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে হবে না। সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের ইতিহাসের দিকে একটু নজর দিতে হবে। কেননা সমস্ত ভবিষ্যৎ ইতিহাসকে ধারণ করে, এবং যে ইতিহাস ভবিষ্যৎ ধারণ করে সেই ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে। আমরা মনে করি আমাদের সামনের ভবিষ্যতে আমাদের ইতিহাস ধারণ করা থাকবে, আমাদের বর্তমানও ধারণ করা থাকবে। আমরা দেখেছিলাম বাংলাদেশে একটি খুনের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একদিনে হয় নাই। এই বাংলাদেশের এই ভূখণ্ডে বিশ্ব স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে। জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে 1400 মানুষকে হত্যা করা হয়েছে মারণাস্ত্রের আঘাতে। শতকরা 66টি বুলেট মারণাস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে, সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। এদেশের মানুষের উপর হেলিকপ্টারের গানশিপ থেকে গুলিবর্ষণ করা হয়েছে। সেই গণহত্যা ফ্যাসিবাদ মুক্ত হয়ে যখন ঘুরে দাঁড়াবার সুযোগ সৃষ্টি হয়েছে, তখনই বিভিন্ন অপশক্তির বহুমুখী ষড়যন্ত্র ও চক্রান্তে রাষ্ট্র পুনরায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। রংপুরে একটি কমিউনিটি সেন্টারে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেএসডি রংপুর জেলা সভাপতি আমিন উদ্দিন বিএসসি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির সহসভাপতি অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা এজাবুল হক। এ সময় তারা বলেন, একটি বিশেষ মহল জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠলেই অস্বস্তি বোধ করে। তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়।
রাঙামাটিতে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে। একই সাথে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার দাবিতে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। হাতুড়ি ড্রিল মেশিন দিয়ে ভাস্কর্যটি ভাঙা হচ্ছে। এর আগে শুক্রবার বিকেলে জেলা নির্বাচন অফিসারের সার্ভার স্টেশন এলাকায় রাঙামাটির ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা অবস্থান নেয়। এরপর সন্ধ্যার পর থেকে ভাস্কর্যটি ভাঙতে শুরু করে তারা। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার প্রতি গুরুত্বারোপ করেছেন প্রখ্যাত অবসকাইনি এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাশিদা বেগম। যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া আদ্দিন সহ সকল বেসরকারি হাসপাতালে আইভিএফ সেন্টার চালুর পরামর্শ দেন ডক্টর রাশিদা বেগম। যশোর থেকে তামান্না ফরজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের পুলের হাটে 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রখ্যাত অবস গাইনি ও ফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম। পরিদর্শনকালে হাসপাতালের আউটডোর এবং ইনডোর ইউনিট ঘুরে দেখেন তিনি। এ সময় চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষা দেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করলে আমাদের সবাই শিক্ষিত হতে হবে, সবাই নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে, যাতে সে ডেভেলপমেন্টে কাজ করতে পারে। কিন্তু সেটা তো হচ্ছে না, কেউ ডেভেলপমেন্টের দিকে কিন্তু কাজ করার মতো লোক কম আমাদের দেশে। সেই জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এ সময় আদ্দিন সহ সকল বেসরকারি হাসপাতালে উন্নত কৃত্রিম প্রজনন প্রযুক্তি আইভিএফ সেন্টার চালুরও পরামর্শ দেন তিনি। মহিউদ্দিন ভাই এত বেশি সাবসিডি দিয়ে কাজ করছে, এই সেক্টরে একটু সাবসিডি দিয়ে কাজ করবে এরকম লোকের দরকার। ওনার পক্ষে সম্ভব হবে সাবসিডি দিয়ে আইভিএফ এর ট্রিটমেন্ট করা। এটা যদি করে গভর্নমেন্ট লেভেলে হবে না, গভর্নমেন্ট লেভেলে নিখুঁতভাবে আইভিএফ সার্ভিস ঢাকা মেডিকেলতে করছে, কিন্তু সার্ভিস কিন্তু খুব স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না। হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এস.এম. আবু আহসান, মেডিকেল বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এ.এস.এম. রিজওয়ান, অ্যানস্থেশিয়া কনসালটেন্ট ডাক্তার তাহেরা খাতুন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা। হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখেন। বক্তারা ঈদুল আজহার আগেই বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। নড়াইলে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি সরকার রাজস্ব খাতে স্থানান্তরের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রকল্পের অন্তত 5 শতাধিক শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে পিকনিকে ট্রলার ডুবে নিখোঁজ যুবক সুমন সিপাহীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চলছে। ভোর থেকে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ডুবুরি দল। এ সময় নিখোঁজ সুমনের অপেক্ষায় নদের পাড়ে ভিড় করেন স্বজনরা। দাবি করেন অভিযুক্ত বাল্কহেডের চালকের বিচার। পিকনিক শেষে ফেরার পথে গতরাত 10টার দিকে সদর উপজেলার বাহেরচর কাতলা এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে একই এলাকার কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। একসময় ঝুট কাপড়কে আবর্জনার মতোই ফেলনা মনে করা হতো, তবে এই কাপড় আর ফেলনা নয়, এই ঝুট থেকে তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমের পাপোশ। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে এই পাপোশ তৈরির কারখানা করে ভাগ্য ফিরিয়েছেন নওগাঁর শাহিন হোসেন নামে এক যুবক। শুধু তাই নয়, এই কারখানার নারীরা কাজ করে বাড়তি আয় করে সংসার এনেছেন সচ্ছলতা। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর গ্রামের যুবক শাহিন হোসেন পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে চালু করেন পাপোশ তৈরি কারখানা। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। 12টি মেশিন দিয়ে শুরু করলেও এখন তার এই কারখানায় রয়েছে 120টি মেশিন। প্রতিদিন তৈরি হচ্ছে 2000 পিস পাপোশ, যা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
আগে শ্রমিক 12 জন ছিল, সর্বমোট এখন আমার শ্রমিক আছে 70 জন। আমিও স্বাবলম্বী হয়েছি এবং আমার যে 70 জন শ্রমিক আছে তাদের স্বাবলম্বী হতে পারতেছে। তার এই কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন নারীরা। অনেকের সংসারে ফিরেছে সচ্ছলতা। ফ্রেশ তৈরি করি, ডিজাইন দিয়ে তৈরি করি, টেবিল ম্যাটস তৈরি করা হয়। যা বেতন পাই তা দিয়ে আমার বাচ্চা কাচ্চা এবং সংসার চলে, আবার হাত খরচ চলে। তরুণরা এ ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে এলে স্বল্প সুদের ঋণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। খুবই স্বল্প সুদের ঋণের একটা ব্যবস্থা আছে যে একদম সহজ শর্তে আমরা ঋণ দিই। প্রোডাক্টের তারা মার্কেটিং করতে চায়, যদি কোনো জায়গায় ব্র্যান্ডিং করতে চায়, সেক্ষেত্রেও আমরা কিন্তু সুযোগ সুবিধা দিয়ে থাকি। শাহিন হোসেনের সফলতা দেখে স্থানীয় তরুণরাও চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাঙামাটিতে শুরু হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3 দিনব্যাপী এই আয়োজনের অংশ নিয়েছেন দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ডক্টর আতিয়া রহমান। বায়োসায়েন্স সম্মেলন নতুন প্রজন্মের গবেষকদের জন্য একটি দিক নির্দেশনা হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি স্পোর্টস একাডেমির উদ্যোগে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট। সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির। ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ভালুকা পাইলট ক্লাব 2-1 গোলে হৃদয়ে কবি নজরুল ফুটবল একাদশকে হারায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।